আমন্ত্রণ ডায়মন্ড সিমেন্ট প্রসঙ্গ চট্টগ্রামে। দর্শক, আপনারা জানেন চ্যানেল 24 সাপ্তাহিক এই আয়োজনে আমরা সমসাময়িক নানা বিষয়ে আমরা বিশ্লেষণ করার চেষ্টা করি। আমাদের সঙ্গে থাকেন একজন অতিথি। আজ আমরা আলোচনা করতে চাই চট্টগ্রামের আবাসন নিয়ে। কতটা এগুলো বা কতটা পিছিয়ে আছে চট্টগ্রামের আবাসন খাত, সেসব বিষয় নিয়ে আজ আমরা আলোচনা করব। আমাদের সঙ্গে স্টুডিওতে রয়েছেন বাংলাদেশ স্থপতি ইনস্টিটিউট চট্টগ্রাম চ্যাপ্টারের সাবেক চেয়ারম্যান স্থপতি আশিক ইমরান। স্বাগত আপনাকে আমাদের এই অনুষ্ঠানে। ধন্যবাদ। আমরা যদি বলি যে জনসংখ্যার বিচারে যদি বলি, এই মহানগরে প্রতি বছরেই 10% হারে যেটা বলে যে মানুষ বাড়ছে বা নতুন করে যোগ হচ্ছে, তাহলে এই যে মানুষ বাড়ছে সেই তুলনায় কি আসলে এই শহরে আবাসনের সুযোগ সুবিধাটাকে আসলে বাড়ছে, বা যদি না বেড়ে থাকে কি কারণ? না, অবশ্যই বাড়ছে না। এখন যে আবাসনগুলো হচ্ছে, বিশেষ করে যারা প্রাইভেট ডেভেলপার আছেন, তারা কিন্তু সমাজের উচ্চবিত্ত শ্রেণীকে টার্গেট করে তাদের আবাসনগুলো তৈরি করছেন, যেগুলোর দাম আকাশচুম্বী। কিন্তু সংখ্যাগরিষ্ঠ সাধারণ মানুষ, মধ্যবিত্ত, উচ্চ মধ্যবিত্ত শ্রেণীর জন্য তেমন কোনো মানসম্মত আবাসন গড়ে উঠছে না। তো এটা একটা শহরের জন্য খুব একটা সুখদায়ক বা ভালো বিষয় নয়। এবং আরেকটা বিষয় হলো যে আমাদের যারা প্রবাসী বাংলাদেশিরা আছেন, যারা উপজেলা পর্যায়ে থাকতেন, তাদের অর্থনৈতিক অবস্থার উন্নতি হওয়ার ফলে কিংবা সচ্ছলতা বাড়ার ফলে এবং একই সাথে উপজেলা পর্যায়ে, গ্রাম পর্যায়ে কোনো নাগরিক সুবিধা তৈরি না হওয়ার ফলে, চিকিৎসা, শিক্ষা এবং অন্যান্য সুযোগ সুবিধা, তারা ব্যাপক হারে শহরে মাইগ্রেট করছেন, পরিবারকে শহরে নিয়ে আসছেন। তো যার ফলে শহরে ব্যাপকভাবে একটা আবাসনের চাপ সৃষ্টি হচ্ছে। পাশাপাশি আমাদের যে এখন প্রস্তাবিত যে অর্থনৈতিক অঞ্চলগুলো তৈরি হচ্ছে, বিশেষ করে মিরেশ্বরায়, আনোয়ারা কিংবা কোরিয়ান ইপিজেডে, এখানে আস্তে আস্তে যে এখন শিল্প কারখানাগুলো গড়ে উঠছে, সেখানেও কিন্তু একটা মানুষ আসছে, মাইগ্রেট করছে শহরে। যার ফলে শহরের উপরে প্রচণ্ড একটা চাপ সৃষ্টি হচ্ছে। এই চাপটা নেওয়ার মতো যে আবাসন হওয়ার কথা ছিল, সেটা নাই। যার ফলে দাম অনেক বেশি, এটা সাধারণ মানুষের ধরাছোঁয়ার বাইরে। এবং সরকারের যে একটা নীতিমালা থাকার দরকার ছিল, যে দীর্ঘমেয়াদী ঋণ সুবিধা আবাসনের জন্য, এটা পৃথিবীর সব দেশে আছে, 15 বছর বা 20 বছর মেয়াদি একটা ঋণ সুবিধা, যাতে করে যে মানুষগুলো কর্মজীবী, যারা তাদের যে বেতন যে পান সেটা থেকে তারা ঋণটা শোধ করে দীর্ঘমেয়াদী একটা প্রক্রিয়ার মাধ্যমে একটা ফ্ল্যাটের কিংবা আবাসনের মালিক হতে পারেন। তো সেই প্রক্রিয়াগুলো না থাকার ফলেও কিন্তু মানুষের সে মানসম্মত যে আবাসন, সেটাই তৈরি হচ্ছে না। এক্ষেত্রে আপনি যেটা বলছিলেন মধ্যবিত্ত বা উচ্চবিত্ত একটা শ্রেণীর জন্য হয়তো এই আবাসনের সুবিধাটা করা যাচ্ছে, কিন্তু বড় একটি অংশ এই সুবিধার বাইরে থাকতে হচ্ছে। যারা আসলে আবাসনের জন্য কাজ করছে তাদের ক্ষেত্রে এই যে সাধারণ মানুষকে এই সুবিধার আওতায় নিয়ে আসতে না পারার পিছনে কি কারণ? এটা কি জমির দুষ্প্রাপ্যতা, না দাম বেশি, না অন্যান্য খরচ বেশি, কোন জায়গায় সমস্যা? এখানে মূলত আবাসনটা তৈরি হচ্ছে শহর কেন্দ্রিক। শহরে যেহেতু জমির দাম অনেক বেশি, এবং যার ফলে একটা কম দামে আবাসন করাও তাদের পক্ষে এটা সম্ভব হচ্ছে না। ব্যাংক সুদের উচ্চ হার, সব কিছু মিলিয়ে শহরের আবাসনটা অনেক বেশি একটা ধরাছোঁয়ার বাইরে। এখন শহরের বাইরে পেরিফেরিগুলোতে যদি আমাদের যোগাযোগ ব্যবস্থাটা উন্নত করা যেত, সেখানে যদি আবাসনের জন্য যে এলাকাগুলো নির্ধারণ করা যেত, তাহলে কিন্তু ওখানে কম দামে মানসম্মত আবাসনটা নিশ্চিত করতে পারতো। ইভেন ওই সুযোগ সুবিধাটা দিলে এবং দীর্ঘমেয়াদী ঋণ সুবিধা দিলে, এখন যারা শহরে উচ্চবিত্তদের জন্য যে ডেভেলপাররা আবাসন তৈরি করছেন, তারা কিন্তু সেখানে আরেকটু কম দামের আবাসন কিন্তু মানুষকে দিতে পারতেন। তো সব কিছু মিলে এখানে পলিসির একটা বিষয় দরকার, পলিসিগত পরিবর্তন দরকার, পলিসিগত সুবিধা দরকার। এটা রাষ্ট্রকেই করতে হবে, এবং তখনই প্রাইভেট সেক্টর এই পলিসির সুবিধা গ্রহণ করে এই আবাসন, মানসম্মত আবাসন সবার জন্য নিশ্চিত করার একটা সুযোগ সৃষ্টি হবে। এই যে আমরা দেখি যে আপনি বলছিলেন যে শহর কেন্দ্রিক এই প্রকল্পগুলো হচ্ছে, বিশেষ করে আবাসনের প্রকল্পগুলো চট্টগ্রামের চারপাশে যে উপজেলাগুলো আছে তার যে আমরা শহরতলি বলি যেটা বলি, সেই জায়গাগুলোতে আসলে এই প্রকল্প না হওয়ার কি কারণ? এই যে মূলত হলো মানে যোগাযোগ, শুধু কি যোগাযোগ? যোগাযোগের অবস্থা এবং নাগরিক সুবিধার অভাব। শুধুমাত্র আবাসন করলেই তো হবে না, আবাসনের সাথে আপনার স্কুল, মানসম্মত স্কুলের ব্যবস্থা করতে হবে, মানসম্মত স্বাস্থ্য ব্যবস্থা নিশ্চিত করতে হবে। এগুলো করলেই তো মানুষ ওখানে থাকবে।
অন্যথায় তো থাকার তাদের যে ইচ্ছা থাকলেও তারা সেখানে থাকবে না, কারণ অন্যান্য নাগরিক সুবিধাগুলো অনুপস্থিত। এখন আমাদের এখানে আরেকটা ট্রেডিশন আছে যেটা সিডিএ করে থাকে, 3 কাঠা 5 কাঠার যে প্লট, এইগুলো দিয়ে কিন্তু আবাসন সমস্যার সমাধান হবে না। যার ফলে দেখা যাচ্ছে অধিকাংশ এখানে কর্ণফুলী কিংবা অনন্যা কিংবা সিলিমপুরের মতো যে আবাসিক এলাকাগুলো খালি পড়ে আছে, ওখানে মানুষ আবাসন করছে না এখানে। যার ফলে এই যে এই ট্র্যাডিশন থেকে বেরোয় আসতে হবে আমাদের। বড় বড় জমি, এটা অনেক লোকের মধ্যে ভাগ করে দিতে হবে, যে 20 কাঠা 50 কাঠা যাই হোক, এরা সবাই মিলে যাতে তাদের উপযোগী করে এখানে আবাসন তৈরি করতে পারেন সেই ব্যবস্থাটা নিশ্চিত করতে হবে। তাহলে হয়তো এই অল্প জায়গা, আমাদের ছোট শহর ছোট দেশ কিন্তু জনসংখ্যা অনেক বেশি, তো আমাদের এখানে ভার্টিক্যাল যাওয়া ছাড়া আমাদের কোনো উপায় নাই। কারণ এখন কোনো ধরনের নীতিমালা না থাকার ফলে গ্রামে যেটা হচ্ছে যে ধানের জমি, যে চাষাবাদের জমি ধ্বংস করে সেখানে আবাসন করতে হচ্ছে মানুষকে, যেহেতু জনসংখ্যা বাড়ছে, ঢাকার জায়গা তো করতেই হবে মানুষকে। তো এখানে পলিসিগত আবারও সেই ঘুরে ফিরে পলিসির কথায় আসে, এটা রাষ্ট্রকেই এই বিষয়গুলো চিন্তা করতে হবে যে ছোট্ট একটা দেশে কোটি কোটি মানুষের যে আবাসন, মানসম্মত আবাসন নিশ্চিত করা, এবং নিশ্চিত করার জন্য যে ব্যবস্থাগুলো অন্যান্য জনবহুল দেশগুলো যে ব্যবস্থা নিয়েছে সে ধরনের ব্যবস্থাগুলো আমাদের নিতেই হবে, এটা সময়ের দাবি। আপনি যে যেটা বলছিলেন যে সিডিএ যে আবাসিক এলাকাগুলো গড়ে তুলেছে, আমরা যেটা দেখলাম যে প্রায় গত 5-6 দশকে তারা 12টির মতো এরকম প্রজেক্ট তৈরি করেছে, তার মধ্যে অনেকগুলোতে এখনো বাড়িঘরে উঠে নাই, আপনি নিজেও বলছিলেন। এই আবাসিক এলাকাগুলোতে আসলে বাড়িঘর না ওঠা বা সেখানে আসলে এগুলো সক্রিয় না হওয়ার পিছনে কি কারণ? আপনি নিজেও যেহেতু একসময় সিডিএর বোর্ড মেম্বার ছিলেন। অনেকগুলো কারণ আছে, কিন্তু মূল কারণ হলো যে আমি অনন্যাকে যদি একটা উদাহরণ হিসেবে ধরি, সেখানে যাতায়াতের যে রাস্তাটা সেটা খুবই সংকীর্ণ, এবং ওখানে দুই পাশে বাজার, তো যেতে আসতে যে সময়টা ব্যয় হবে সেটা একটা সবার জন্য এটা খুব একটা হয়তো বা সুখদায়ক না। দ্বিতীয়ত হচ্ছে ওখানে মাটির যে অবস্থা, এটা খুবই নরম মাটি, যার ফলে ওখানে পাইলিং করতে হবে 100 ফিট বা তারও বেশি, যেটা হয়তো একটা 6 তলা বিল্ডিং 3 কাঠা জমির একটা মালিকের পক্ষে সেই টাকাটা শুধুমাত্র ফাউন্ডেশনে ইনভেস্ট করা হয়তো বা ফিজিবল হচ্ছে না। এবং তৃতীয়ত হচ্ছে যে একটা আবাসিক এলাকা করার আগে ওই এলাকার মাটির অবস্থা, ওই এলাকার পানির নিশ্চয়তা আছে কিনা, ওই এলাকার পানি নিষ্কাশনের ব্যবস্থাগুলো কি, এগুলো চিন্তা করে একটা আবাসিক এলাকা করতে হয়, যেটা সিডিএ প্রায় সময় এই বিষয়গুলা যাচাই বাছাই না করেই আবাসিক এলাকাগুলো একটা খালি জায়গা পেয়েছে, ওখানে একটা আবাসিক এলাকা করে ফেলেছে, কিন্তু যে উপযোগিতা সেটা আছে কিনা সেটা গভীরভাবে সমীক্ষা করা হয় নাই বা চিন্তা ভাবনা করা হয় নাই, যার ফলে মানুষ ওখানে উৎসাহিত হচ্ছে না আবাসন করার জন্য। সো এখন হয়তো সিডিএ নতুনভাবে চিন্তা করছে। যেমন আমরা কিন্তু এই যে আপনি যেটা বলছিলেন, এই জায়গায় মানে ফিজিবিলিটি স্টাডি ছাড়া এক একটা আবাসিক প্রকল্প তারা গড়ে তুলেছে, তার মানে কি হচ্ছে যে এগুলো কি এক ধরনের সস্তা জনপ্রিয়তার প্রকল্প বলবো আমরা? এগুলো অনেকটাই হয় কি যে ছোট প্লটগুলো প্লট বাণিজ্যই হয়, যারা এই প্লটগুলো নেন অধিকাংশ ক্ষেত্রে যেহেতু সিডিএর প্লটগুলা প্রচলিত বাজার মূল্যের চেয়ে কম থাকে, অনেকে এই প্লটগুলো নেন কম দামে এবং পরে বেশি দামে বিক্রি করার আশায় এই প্লটগুলো নিয়ে থাকেন। হয়তো দেখা যায় তাদের নিজের আবাসন আছে শহরের বিভিন্ন জায়গায়, তারা ভুল তথ্য দিয়ে অনেকে নেন। এবং ওখানে আরেকটা বিষয় থাকে যে বিভিন্ন রাজনৈতিক ব্যক্তিবর্গ প্রভাবশালীদেরকে প্লট দেওয়ার একটা বিষয় থাকে, যখনই এটা রাজনৈতিক বিবেচনা এগুলা করা হয়, তো ওইটাও একটা কারণ থাকতে পারে। কিন্তু আসলে সত্যিকার ভাবে আবাসিক এলাকা একটা তৈরি করার জন্য যে ধরনের চিন্তা ভাবনা দরকার সেটা কখনোই করেছে বলে মনে হয় না। কর্ণফুলী আরো একটা উদাহরণ, কর্ণফুলী আবাসিক এলাকা, ওখানে পানির স্তর নাই, থাকলেও সেটা লবণাক্ত পানি, তাহলে এই বিষয়গুলো তো অবশ্যই যাচাই বাছাই করা দরকার ছিল। তাই এই যে শত শত একর জায়গা এখন অব্যবহৃত পড়ে আছে, মানুষ সেখানে টাকা ইনভেস্ট করেছে, কিন্তু আবাসনের তীব্র সংকটও আছে, কিন্তু মানুষ ওখানে আবাসন করতে পারছে না। এই যে আমাদের এই জিনিসগুলা এখন যেমন সলিমপুরেরও চিন্তা একই অবস্থা। একই অবস্থা। হ্যাঁ, তো এভাবে তো হয় না, আসলে জিনিসগুলো এখন চিন্তা করা দরকার সিডিএর, এবং নতুনভাবে ভাবা দরকার যেগুলোকে কিভাবে ব্যবহার উপযোগী করা যায়। হ্যাঁ, যে এটাকে নতুনভাবে যে কন্ডোমিনিয়াম আছে, এখন অনেক ধরনের কনসেপ্ট আসছে যে মানুষের আবাসন মানসম্মত আবাসন তৈরি করার জন্য সমস্ত সুবিধাগুলো দিয়ে এগুলোকে নতুনভাবে প্ল্যানিং করে
অন্যভাবে এটাকে ব্যবহার করা যায় কিনা, এই বিষয়গুলো এখন সিডিএ ভাবা দরকার। এখানে আমরা আসলে মানে সিডিএ আমরা একটা জিনিস দেখলাম, গত 17 বছরের নতুন কোনো প্রকল্প গড়ে তুলতে পারে নাই। কেন পারে নাই? আপনি নিজেও যেহেতু খুব কাছ থেকে দেখেছেন, এসব বিষয় নিয়ে আমরা আরো মতামত শুনবো। আমরা ছোট্ট একটা বিরতি নিয়ে আসি। দর্শক, ছোট্ট একটা বিরতি নিব, ফিরবো একটু পর। আবারও স্বাগত ডায়মন্ড সিমেন্ট প্রসঙ্গ চট্টগ্রামে। দর্শক, আমরা আলোচনা করছিলাম চট্টগ্রামের আবাসন খাত নিয়ে, কতটা এগুলো বা কতটা পিছিয়ে আছে এইসব বিষয় নিয়ে আলোচনা করছি। আমাদের সঙ্গে স্টুডিওতে রয়েছেন বাংলাদেশ স্থপতি ইনস্টিটিউট চট্টগ্রাম চ্যাপ্টারের সাবেক চেয়ারম্যান স্থপতি আশিক ইমরান। আমরা বিরতির আগে যেটা বলছিলাম যে আসলে চট্টগ্রামে এমনিতেই তো সংকট আছে, কিন্তু চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষের তার কাজের মধ্যে একটু অন্যতম দায়িত্ব হচ্ছে এই যে আবাসন সুবিধাটা বাড়ানো। আমরা যেটা দেখলাম যে গত 17 বছরেও তারা নতুন কোনো প্রকল্প গড়ে তুলতে পারেনি। এটা কেন? আপনি নিজেও যেহেতু কাছ থেকে দেখেছেন এই প্রক্রিয়াগুলো। আমরা এর আগে শুনেছিলাম বিভিন্ন জায়গায় প্রকল্প হচ্ছে, যেমন সাগর পাড়ে হবে, কিংবা শহরের মধ্যে হবে, কিংবা শহরতলিতে কয়েকটা হবে, এরকম বিভিন্ন সময় শুনেছি, কিন্তু হয়নি। মূল কারণ হলো যে ভূমি অধিগ্রহণের জটিলতা এবং ভূমি অধিগ্রহণের যে ক্ষতিপূরণ, সেটা আগে ছিল 1.5 গুণ, মৌজা রেটে 1.5 গুণ, এটাকে পরে সরকার এটাকে 3 গুণ করে দেয়। যার ফলে দেখা যাচ্ছে সিডিএ একটা জমি কিনে, কারণ সিডিএ যখন জমি বরাদ্দ দেয় এটা কিন্তু পুরাটা ডেভেলপ করে দেয়, তারা ভরিয়ে বাউন্ডারি ওয়াল করে ড্রেন করে সমস্ত সুবিধা নিশ্চিত করে তারা বরাদ্দটা দেন। এটা করতে গিয়ে দেখা যাচ্ছে যে প্রাইভেট যে ল্যান্ডগুলো যে দামে বিক্রি হয়, সিডিএকে সেই দামে কিংবা আরও বেশি দামে বিক্রি করতে হবে। এবং এখানে যে কয়েক হাজার কোটি টাকার একটা ইনভেস্টমেন্ট আছে, সিডিএ সেই টাকাটাও থাকে না, এটা ব্যাংক লোনের মাধ্যমে সিডিএকে করতে হয়। তো ব্যাংক যে সুদ, তো সব কিছু মিলিয়ে সিডিএ চিন্তা কয়েকবার উদ্যোগ নিলেও তারা এই পথে আগায়নি যে এই দামে যদি ফ্ল্যাট বিক্রি করার একটা প্রক্রিয়া সিডিএ শুরু করে, সেই ফ্ল্যাটগুলো বিক্রি হবে না এবং সিডিএ হয়তো বা সমালোচনার মুখে পড়বে যে এত কম মানে বেশি দামে কেন এই জমিগুলো বিক্রি হচ্ছে। তো এটা আসলে অনেক একটা জটিল সমস্যার কারণে হয়তো সিডিএ আগায় নেই। এবং একই সাথে আগের যে বেশ কয়েকটি প্রকল্প অসফল, যেগুলোতে আবাসন হয়নি, সেটাও একটা কারণ ছিল। যে এখন অনেকেই প্রশ্ন করতে দেখা গেছে যে আগের যে কয়েকটি আবাসন প্রকল্প সফল হয়নি, এখন আবার নতুন করে সিডিএ কেন আবাসনের কথা চিন্তা করছে। এবং এই প্রশ্ন এসেছিল যে 3 কাঠা 5 কাঠার এই ট্রেডিশন থেকে সিডিএকে আমরা সবসময় বলেছি যে এখান থেকে বের হয়ে আসতে হবে, এখানে 20 কাঠা বা আরও বেশি বড় আকারের প্লট ডেভেলপার এবং অন্যান্য প্রাইভেট সেক্টরকে এটা দিতে হবে, যাতে করে এই অল্প জায়গায় অনেক মানুষ এখানে থাকতে পারেন। একই সাথে যে নাগরিক সুবিধাগুলো সেগুলো নিশ্চিত করা যায়, যে অনেক লোক থাকলে সেখানে স্কুল, খেলার মাঠ এবং বাজার সবকিছু নিশ্চিত করে যাতে এইগুলো ডিজাইন করে মানুষদের বরাদ্দ দেওয়া হয়। তো এই নানামুখী জটিলতার কারণেই আর সিডিএ হয়তো বা এই প্রকল্পগুলো এখন পর্যন্ত মানে চিন্তা করছে না কিংবা পারছে না। এই যে আপনি যেটা বলছিলেন যে প্লট থেকে বেরিয়ে এসে ফ্ল্যাটের দিকে যাওয়া বা একসঙ্গে অনেক মানুষকে অ্যাকোমোডেট করা, এইটা আসলে এর আগে আমরা দেখেছি যে তারা সিডি এর আগে ফ্ল্যাট প্রকল্প কয়েকটা নিয়েছে, সেগুলো আসলে খুব বেশি যে সফল হয়েছে সেটাও না। তাহলে এইটা আসলে কিভাবে সম্ভব? এখানে দেখেন সিডিএ 2 নম্বর গেটে যে একটা প্রজেক্ট করেছে, 3টা ভবন সেখানে আছে, হাইরাইজ ভবন, সবই কিন্তু বিক্রি হয়ে গেছে শতভাগ। এবং শেষের দিকে অনেকটা কারাকারি করে ফ্ল্যাটগুলো লটারির মাধ্যমে বরাদ্দ দিতে হয়েছে, কাজেই ওটা কিন্তু সফল। এখন কথা হচ্ছে এখন যে প্রাইভেট ডেভেলপাররা যে ধরনের সুযোগ সুবিধা দিয়ে ফ্ল্যাটগুলো নির্মাণ করছেন, সেগুলো যদি নিশ্চিত করা যায়, ভালো মানসম্মত ফ্ল্যাট করা যায়, তাহলে মানুষ অবশ্যই নেবে। কারণ সিডিএর দামটা অন্যান্যদের চেয়ে কমই ছিল, কম থাকে। সো আমার মনে হয় সিডিএ যদি ওইভাবে, যেহেতু একটি সফলভাবে একটি প্রকল্প তারা শেষ করেছে, তারা যদিও এখন সেইটাকে ধারাবাহিকতা বজায় রেখে কম মূল্যে ফ্ল্যাট দিতে পারে, ইভেন কি শহরের বাইরেও যদি হয়, সেটাও কিন্তু মানুষ নেবে। এটা এরকম একটা চাহিদা আছে মার্কেটে সবসময়। এই জায়গায় আমি যদি জানতে চাই, সেটা হচ্ছে আমরা এর আগেও দেখেছি যে বেসরকারি যারা প্রকল্পগুলো বাস্তবায়ন করে, তারা বিভিন্ন সময় সিডি এর কাছে বলেছে যে আপনারা যে আবাসিক এলাকাগুলো করছেন সেই জায়গাগুলো আমাদেরকে দেন, আমরা সহজ শর্তে বা সহজে আমরা মানুষের কাছে পৌঁছাবো। এইটা কি আসলে সম্ভব? হ্যাঁ, অবশ্যই সম্ভব। এখন যেহেতু এই জায়গাগুলো অব্যবহৃত পড়ে আছে, তো প্রাইভেট সেক্টর সেখানে যদি যায়, তারা যদি সেখানে ইনভেস্ট করেন এবং সিডি এর সাথে পার্টনারশিপে
প্রকল্পগুলো করেন, এখানে একসাথে অনেকগুলো কাজ হয়ে যাবে। এক হলো এই জায়গাগুলো ব্যবহার হবে, এই জায়গাগুলোতে মানসম্মত আবাসন হবে, আবাসন সংকটের যে বিষয়টা সেটা কিছুটা হলেও সুরাহা হবে, এবং সিডিএর যে দায়বদ্ধতা সেই জায়গা থেকেও তারা একটা স্বস্তির জায়গায় একটা পৌঁছাবেন, সেটা আমরা মনে করছি। আমরা যদি বলি সেটা হচ্ছে যে মানে এই আমরা সিডিএর কথা বলছি, বেসরকারি পর্যায়ের আমরা প্রকল্পগুলো নিয়েও বলছি, কিন্তু যেই হারে আসলে চট্টগ্রামে যে হারে বেসরকারি আবাসন খাত যে হারে বিকাশ হওয়ার কথা সেই হারে আসলে হয়নি। এটার পিছনে আসলে কি কি কারণ? এটা শহরে জায়গার স্বল্পতা এবং একটা ভালো ভবন করতে গেলে যে পরিমাণ জায়গা দরকার হয় সেই ধরনের জায়গা কিন্তু কম শহরে। চট্টগ্রাম আমরা জানেন একটা ঐতিহাসিকভাবে শহরটা একটা নিজস্ব একটা স্টাইলে এটা তৈরি হয়ে গেছে। এখানে মাস্টার প্ল্যান কিংবা ওইভাবে কাজ করে বা পরিকল্পনা মাফিক শহরটা গড়ে ওঠেনি, এবং যার ফলে এখানে এক ধরনের একটা ইউনিক একটা সিচুয়েশন বিরাজ করছে। এটাকে নানাভাবে ব্যাখ্যা করা যায়, এটা ভালো দিকও আছে, খারাপ দিকও আছে। তো এখন যেটা আছে, যেটা হয়ে গেছে, সেই বাস্তবতাকে মাথায় রেখেই তো আমাদের পরিকল্পনাগুলো সাজাতে হবে। এখানে জোর করে চাপিয়ে দেওয়ার মতো কোনো বিষয় এখানে নাই। আর ভবনের সাথে কিন্তু অর্থনীতি জড়িত। এখন আমরা শুধু একটা ভবনকে ভবন হিসেবে দেখার সুযোগ নাই। এই আবাসন যে এখন যে ডেভেলপাররা যেগুলো করছেন, অনেকগুলো আবাসন তৈরি করছেন, এগুলোর মাধ্যমে বাংলাদেশে কিন্তু অনেকগুলো ইন্ডাস্ট্রি ডেভেলপ করেছে সাপোর্টিং। আপনি টাইলস বলেন, যে কোনো বিল্ডিং ম্যাটেরিয়াল, স্যানিটারি ফিটিংস বলেন, যে কোনো কিছু বাংলাদেশে এখন একটা বিল্ডিং শতভাগ মেড ইন বাংলাদেশ হয়ে যাচ্ছে। হ্যাঁ, তো এটা যে একটা অর্থনীতিতে বিশাল একটা পজিটিভ একটা ইম্প্যাক্ট রাখছে, এটাও তো মাথায় রাখতে হবে। কাজেই ডেভেলপারদের অনেক চাহিদা আছে সরকারের কাছে, সেগুলো বসে তাদেরকে যদি সেই সুযোগ সুবিধাগুলো দেওয়া হয়, পলিসিগত সুবিধাগুলো দেওয়া হয়, আমার মনে হয় এই আবাসনের যে এখন যে সংকটটা আছে সেটা কাটিয়ে ওঠা কোনো অসম্ভব বিষয় না। এবং আমরা চট্টগ্রাম শহরের আগে অনেকগুলো কনসেপ্টের কথা শুনেছি, স্যাটেলাইট টাউন করা কিংবা ওয়ান সিটি টু টাউন করা। এই কনসেপ্টগুলো আমরা বহুবার শুনেছি, কিন্তু বাস্তবায়ন হতে দেখিনি। বিষয়টা হচ্ছে যে একটা মাস্টার প্ল্যান ছিল 2018 পর্যন্ত, সেই মাস্টার প্ল্যানটা বাস্তবায়ন হয়নি। হয়নি মানে আমরা একতরফাভাবে আসলে সিডিএ কে দোষ দেওয়ারও সুযোগ নাই। আমরা যারা এই শহরে বাস করি, ব্যবহার করি, আমরা সমানভাবে এটার জন্য দায়ী। কারণ আমরা সিডিএ এর যে আইন অনুযায়ী ভবনগুলা করা দরকার আমরা করি না। সিডিএ যখন একটা অনুমতিপত্র দেয় ভবন নির্মাণ করা, সেখানে কিন্তু সুনির্দিষ্টভাবে শর্ত উল্লেখ করা থাকে, সেটাই অনুমোদিত এবং ওইটা অনুযায়ী ভবনটা করতে হবে। এখন সিডিএ নজরদারি নাই বললে আমরা যা খুশি তাই করার একটা যে মানসিকতা সংস্কৃতি তৈরি হয়েছে, সেটা তো এককভাবে সিডিএ কে দোষ দেওয়ার সুযোগ নেই। এবং এখানে যে বিষয়টা আরেকটা চলে আসে যে সিডিএ এখন কি করতে পারে। আমার সিডিএ এর যে সক্ষমতা সেটা বাড়াতে হবে। সিডিএ এখন একটা দুর্বল সংস্থা, জনবলের সংকট আছে, আইন প্রয়োগের সীমাবদ্ধতা আছে, এবং সব সময় যে প্রভাবশালীদের যে দৌরাত্ম্য সেটা তো আছে। অনেক সময় সিডিএ চাইলেও তাদের আইনগুলো প্রয়োগ করতে পারে না। এই প্রভাবশালীদের সক্ষম মানে সে যে প্রভাবকে কাটিয়ে ওঠার যে সক্ষমতা, প্রশাসনিক সক্ষমতা, সেটা সিডিএর নাই। তো সিডিএ কে আরো শক্তিশালী করতে হবে আইন প্রয়োগের ক্ষেত্রে, তাহলে আমার মনে হয় একটা ভালো পরিবর্তন আসবে। নিশ্চয়ই আমরাও চাই যে সিডিএ শক্তিশালী হোক এবং চট্টগ্রামের যে আবাসন সংকট সেই আবাসন সংকট নিশ্চয়ই কাটবে, এবং সবার সম্মিলিত প্রচেষ্টায় এটা নিশ্চয়ই একটা রোড ম্যাপ হবে, সবাই করবে। আপনাকে অনেক ধন্যবাদ আমাদের সময় দেওয়ার জন্য। ধন্যবাদ আপনাকে। দর্শক আপনাদেরকেও ধন্যবাদ, ভালো থাকুন সবাই।